বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আবারও চলে এলাম নতুন একটি সেশন নিয়ে, যেখানে আজকে আমরা ডিসকাশন করব ম্যানেজমেন্ট অফ ইনগুইনাল হার্নিয়া নিয়ে। আমি হোস্ট হিসেবে আছি জান্নাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। সাথে আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল নাসিরউদ্দিন মোহাম্মদ স্যার। স্যার কর্মরত আছেন ঢাকা সিএমএস এ। এর পাশাপাশি স্যার হচ্ছেন সুদক্ষ ল্যাপারোস্কোপিক এন্ড সার্জিক্যাল অনকোলজিস্ট। এছাড়াও স্যারের রয়েছেন এফসিপিএস এর স্বর্ণপদক। আজকে আমরা ম্যানেজমেন্ট অফ ইনগুইনাল হার্নিয়া সম্পর্কে স্যার থেকে অনেক কিছু জানবো। চলুন চলে যাওয়া যাক স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততা সময় থেকে আমাদেরকে সময় দিলেন এরকম একটা সেশনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করব ম্যানেজমেন্ট অফ ইনগুইনাল হার্নিয়া। স্যার এই সুযোগে আমি একটু বলে দেই, যারা অডিয়েন্স আছেন তারা যে কেউ চাইলে ইনগুইনাল হার্নিয়া নিয়ে যে কোনো কোশ্চেন স্যারকে সরাসরি করতে পারেন কমেন্ট করার মাধ্যমে। স্যার অবশ্যই সেটা ব্যাখ্যা করবেন। স্যার এবার চলে যাওয়া যাক আসল টপিকে। আমরা ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে একটা মিডল এজ ম্যান যদি একটা ওয়ান সাইডের যে সোয়েলিং, ইনগুইনাল সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করলো, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা কিভাবে করব বা কি কি জিনিস আমরা চিন্তা করে ডায়াগনোসিসের দিকে যাব, স্যার যদি একটু বলতেন। থ্যাংক ইউ। একজন মিডল এজড ম্যান অ্যারাউন্ড 40 or 50 present to us with a complaint of swelling in the groin or inguinal region. Okay, so first we have to think the differential diagnosis, যে এখানে আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে। তার মধ্যে মোস্ট কমনলি প্রথমেই আমরা হার্নিয়ার কথা চিন্তা করব। হার্নিয়ার মধ্যে যেমন হতে পারে it may be direct inguinal hernia, it may be indirect inguinal hernia, it may be femoral hernia. এছাড়া আমরা অন্যান্য যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলোর কথা চিন্তা করব, সেটা হলো যে একটা লিম্ফ নোডের কথা আমরা চিন্তা করব। দেন আমরা স্কিনের যে কোনো ডিজিজ, সোয়েলিং এর, সফট টিস্যু সোয়েলিং অরিজিন ফ্রম দ্য স্কিন, এটা আমরা আমাদের একটা থার্ড চিন্তা আসবে। যেমন লাইপোমা হতে পারে, সিবাসিয়াস সিস্ট হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ হলো সেফানাভেরিক্স। ওকে, সো আমরা এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো মাথায় রেখে আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশন শুরু করব। এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনে হার্নিয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ভিজিবল এন্ড পালপেবল কাফ ইম্পালস। আদার আমরা যেভাবে হার্নিয়া এক্সামিনেশন শুরু করি সেভাবে হার্নিয়া এক্সামিনেশন করব। এবং হার্নিয়াটা আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করব ক্লিনিক্যালি, যেহেতু হার্নিয়া ম্যাক্সিমামই আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করি। সো এটা কি ডিরেক্ট হার্নিয়া না ইনডিরেক্ট হার্নিয়া, হ্যাঁ, অথবা এটা কি ফিমোরাল হার্নিয়া কিনা। ডিরেক্ট অথবা ইনডিরেক্ট হার্নিয়া হলে এটা কি রিডিউসিবল অথবা ইরিডিউসিবল কিনা, এটা যদি, এবং কন্টেন্টটা কি আছে, এর মধ্যে কি ওমেন্টাম আছে না ইন্টেস্টাইন আছে। সো এই ব্যাপারগুলো আমরা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, কারণ আমাদের ম্যানেজমেন্ট, যেহেতু আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, সো আমাদের ম্যানেজমেন্টের জন্য এই প্রত্যেকটা ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইয়েস, নেক্সট জান্নাত। জান্নাত শুনতে পাচ্ছ? আমার মনে হয় তার নেটওয়ার্কে কিছুটা সমস্যা হচ্ছে, অসুবিধা নেই। তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন অংশে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানবো, যে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনটা কিভাবে করব, কিভাবে ডিফারেন্সিয়েট করব। যেহেতু আমাদের আজকে আলোচনা ম্যানেজমেন্ট অফ ইনগুইনাল হার্নিয়া, সো ক্লিনিক্যাল এক্সামিনেশন বা এক্সামিনেশন রিলেটেড ব্যাপারগুলোতে আমি পুরোপুরি আজকে যাচ্ছি না, নিশ্চয়ই নেক্সট অন্যদিন এই ব্যাপারগুলো কথা হবে। ইনশাআল্লাহ স্যার। স্যার আমরা কি এখন ইনগুইনাল হার্নিয়া অ্যাকচুয়ালি কোন কোন টাইপের হতে পারে এটা কি জানতে পারি? আচ্ছা, কোন কোন ধরনের ইনগুইনাল হার্নিয়া যখন আমরা এভাবে স্যার যদি পরীক্ষাও আমাদেরকে জিজ্ঞাসা করে, এটা হলো যে মেডিকেল সায়েন্সে একটা ব্যাপার আমি সবাইকে বলবো যে মনে রাখার জন্য, যে যখন কোনো কিছু এভাবে জিজ্ঞাসা করা হবে, হোয়াট ইজ দ্য টাইপ,
এখন এই টাইপগুলো কিন্তু আমরা বিভিন্ন কিছুর উপর নির্ভর করে আমরা করতে পারি, অথবা ক্লাসিফিকেশন যখন জিজ্ঞাসা করা হবে তখন আমরা এই ব্যাপারগুলো আমরা এক একটা সিচুয়েশনের উপর নির্ভর করে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করে থাকি। যেমন ইঙ্গুইনাল হার্নিয়া নিয়ে আমার বেলিয়ান লাভ সেশনে যখন আমি আলোচনা করেছি তখনও আমি এই ক্লাসিফিকেশন গুলো বলেছি। যেমন এর মধ্যে একটা হতে পারে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, একটা হতে পারে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এটা হলো মোস্ট কমন ক্লাসিফিকেশন। এছাড়া কিছু হতে পারে, যেহেতু আমরা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, সো আমাদের কিছু হতে পারে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে যেমন হতে পারে একটা হলো রিডিউসিবল হার্নিয়া, একটা হলো ইরিডিউসিবল হার্নিয়া। নেক্সট আমাদের হতে পারে কমপ্লিট হার্নিয়া, ইনকমপ্লিট হার্নিয়া। নেক্সট আমাদের হতে পারে আরো যদি জটিল সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ আমাদের স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া এবং অবস্ট্রাক্টেড হার্নিয়া। আর এছাড়াও হতে পারে ইনফার্ক্টেড হার্নিয়া অথবা গ্যাংগ্রিনাস হার্নিয়া। এর মধ্যে আমি একটা ব্যাপার এখানে সবার জন্য বলে রাখছি, যেটা নিয়ে অনেকেই কনফিউশন তৈরি করে, সেটা হলো অবস্ট্রাক্টেড হার্নিয়া এবং স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া। ওকে, দিস রেফারেন্স ইজ ফ্রম বেলিয়ান লাভস। সো বেলিয়ান লাভসে কি বলা আছে, অবস্ট্রাক্টেড হার্নিয়া মানে যে ইঙ্গুইনাল হার্নিয়ার মধ্যে কন্টেন্ট হবে ইন্টেস্টাইনাল intestine. It may be small intestine, it may be large intestine. Most commonly small intestine. এটাকে আমরা বলি enterosil. তো যখন একটা ইঙ্গুইনাল হার্নিয়া এন্টেরোসিল হবে, অর্থাৎ ইন্টেস্টাইন থাকবে, এবং সেই ইন্টেস্টাইন যখন অবস্ট্রাকশন হবে, দেন ইট ইজ এ অবস্ট্রাক্টেড হার্নিয়া। ওকে, আর স্ট্রাঙ্গুলেটেড মানে হলো কম্প্রোমাইজ অফ ব্লাড সাপ্লাই, অর্থাৎ যেখানে ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সো একটা হার্নিয়া, এটা হলো এটার মধ্যে ওমেন্টাম হতে পারে, তার মানে ওমেন্টোসিল হতে পারে, অথবা ইন্টেস্টাইন হতে পারে, অর্থাৎ অ্যান্টেরোসিল হতে পারে। তখন যদি কমপ্লিকেশনের জন্য তার মধ্যে ব্লাড সাপ্লাইয়ের কোনো কম্প্রোমাইজ হয়, তখন আমরা তাকে বলবো স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া। এবং স্ট্রাঙ্গুলেশনের ফলে যদি ইসকিমিয়া এবং গ্যাংগ্রিন হয়, তখন আমরা বলবো এটা গ্যাংগ্রিনাস হার্নিয়া। সো এন্টেরোসিল, অর্থাৎ যেখানে ইন্টেস্টাইন আছে, এই ধরনের হার্নিয়ার ক্ষেত্রে এটা অবস্ট্রাক্টেড হার্নিয়া হতে পারে, এটা স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া হতে পারে। কিন্তু যখন ওমেন্টাম থাকবে, তখন এটা অবস্ট্রাক্টেড হার্নিয়া হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হওয়ার আর কোনো সুযোগ থাকছে না। সো সেক্ষেত্রে শুধু স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া হবে। হ্যাঁ, সো অবস্ট্রাক্টেড হার্নিয়া তখন যখন হবে, তখন তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সকল ফিচার পাওয়া যাবে। এই হলো দিস ইজ দ্য, আমরা আমাদের পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে আমরা এভাবে ক্লাসিফিকেশন বলবো। পরের ব্যাখ্যাটা আমরা বলবো না, পরের ব্যাখ্যাটা যেহেতু আলোচনায় এসেছে, সো আমি পরের ব্যাখ্যাটা বলেছি। সো ক্লাসিফিকেশনটা আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এন্ড ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন মে বি রিডিউসিবল, মে বি ইরিডিউসিবল, দেন মে বি কমপ্লিট অর ইনকমপ্লিট, দেন মে বি অবস্ট্রাক্টেড, স্ট্রাঙ্গুলেটেড অর গ্যাংগ্রিনাস। এভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, টাইপ বলতে পারি, অথবা ক্লাসিফিকেশন করতে পারি। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা হচ্ছে ডায়াগনোসিস এবং ফার্দার ম্যানেজমেন্টের জন্য কি কি ইনভেস্টিগেশন রেফার করব স্যার? আচ্ছা, এখানে সবচেয়ে সহজ ব্যাপার হলো যে আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই যখন আমাদের কাছে আসে, তখন সে সরাসরি ডায়াগনোসিসটা বলতে পারে, অর্থাৎ এই রোগটা পেশেন্ট নিজেই ডায়াগনোসিস করতে পারে। আমাদের এরকম অনেক কিছু রোগ আছে যেটা পেশেন্ট নিজেই ডায়াগনোসিস করতে পারে। সো পেশেন্ট এসে অনেক সময় বলে যে স্যার, অথবা যে স্যার আমার হার্নিয়া হয়েছে। ওকে, সো আমরা পেশেন্টকে প্রথমে হলো আমরা হিস্ট্রি নিব, এবং আমরা এক্সামিনেশন করব, করে ক্লিনিক্যালি এই ব্যাপারগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা কনফার্ম, মোটামুটি আমরা কনফার্ম করতে পারবো যে এটা একটা ইঙ্গুইনাল হার্নিয়া। দেন হলো এই ইঙ্গুইনাল হার্নিয়া কি রিডিউসিবল না ইরিডিউসিবল, এর কন্টেন্টটা কি, কন্টেন্ট কি ওমেন্টাম না ইন্টেস্টাইন, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট, এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে মোটামুটি কনফার্ম করে দেব। তো আমাদের হার্নিয়া ডায়াগনোসিসের জন্য এটা বেলিয়ান লাভসে মানে বেশ কয়েকবার লেখা আছে যে ডায়াগনোসিসের জন্য আমাদের কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই। কিন্তু যেহেতু আমরা এই পেশেন্টকে একটা সার্জারি ট্রিটমেন্ট করব, সো আমরা পেশেন্টকে ফার্স্ট ভিজিটেই আমরা পেশেন্টের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, করে তার অ্যানাস্থেসিক ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ অ্যানাস্থেসিয়া ফিটনেসের জন্য আমরা যে ইনভেস্টিগেশন গুলো সেগুলো আমরা দেব। কিন্তু যদি কোনো কারণে আমরা বুঝতে না পারি যে এটা আসলে হার্নিয়া কিনা, বা অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মেইনলি লিড নোড যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাডভাইস করতে পারি।
জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা হচ্ছে ডায়াগনোসিসের পরে পেশেন্টকে ট্রিটমেন্ট অ্যাডভাইস কি দিব? আচ্ছা, ট্রিটমেন্ট অপশন তার আগে কি? আমি একটা জি ব্যাপার স্যার। গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে থাকি, সেটা হলো অ্যানাস্থেসিয়া ফিটনেসের ইনভেস্টিগেশন। অ্যানাস্থেসিয়া ফিটনেসের ইনভেস্টিগেশন কি কি? আমি সাধারণত আঙ্গুলে গুনে গুনে আমি ইনভেস্টিগেশন লেখার চেষ্টা করি। ওকে, যেমন পেশেন্ট যদি হয়, আমি ফার্স্ট হলো সিবিসি, দেন হলো চেস্ট এক্সরে, ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড গ্রুপিং, আরবিএস, দেন পেশেন্টের এইজ অনুযায়ী ইসিজি এবং চেস্ট এক্সরে। সো এইভাবে আমরা সবসময় গুনে রাখবো। আমার সাধারণত এখানে 8টা ইনভেস্টিগেশন হবে। সো আমি যদি আবার গুনি, ফার্স্ট হলো আমার সিবিসি, দেন হলো ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, চেস্ট এক্সরে, ইসিজি, ব্লাড গ্রুপিং। আর কি মিস করলাম? সিরাম ক্রিয়েটিনিন। সো এইভাবে আমার 8টা ইনভেস্টিগেশন হবে। সো এটা আমরা সবসময় মনে রাখবো যে আমরা যে কোনো সার্জারিতে যাওয়ার আগে আমাদের এই হলো বেসিক ইনভেস্টিগেশন। ওকে, আমরা এর কোনো ইনভেস্টিগেশন যেন আমাদের কোনোভাবে বাদ না পড়ে। তার মধ্যে আমাদের অবশ্যই ব্লাড গ্রুপিংটা যোগ করতে হবে। নেক্সট, তুমি জানতে চাচ্ছিলে যে আমরা কি কি ধরনের ট্রিটমেন্ট অ্যাডভাইস করব পেশেন্টকে। আমরা জানি যে হার্নিয়ার, ইনগুইনাল হার্নিয়ার মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট ইজ সার্জারি। সো আমরা পেশেন্টকে সার্জারি অ্যাডভাইস করব। ওকে, দেন স্যার, জি স্যার, বলুন। কোন ধরনের সার্জারি আমরা করব পেশেন্টের, সেটা নিয়ে আমরা পেশেন্টকে একটা অফার দিতে পারি যে আমরা কি ওপেন সার্জারি করব না ল্যাপারোস্কোপিক সার্জারি করব। এটা একটা অপশন থাকতে পারে। আদারওয়াইজ আমরা পেশেন্টকে সার্জিক্যাল ট্রিটমেন্টের অ্যাডভাইস করব। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, হার্নিয়ার ক্ষেত্রে কি অলওয়েজ ট্রিটমেন্ট অপশন শুধুই মাত্র সার্জারি ছাড়া কি কখনো পসিবল নরমাল ট্রিটমেন্টে? ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, এবং আমাদের এটা যে কোনো পরীক্ষার জন্য মনে রাখতে হবে, এবং ব্যক্তিগত জীবনেও যখন আমরা সার্জারি প্র্যাকটিস করব তখন আমাদের মনে রাখতে হবে। ওকে, ওই যে কথায় আছে না, গুড সার্জন নো বেস্ট সার্জন নো হোয়েন নট টু গো ফর এ সার্জারি। হ্যাঁ, সো আমরা কখন সার্জারি করব না, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই যেটা আসে সেটা হলো যে পেশেন্টের এজ যদি বেশি হয়, অর্থাৎ পেশেন্টের কোমরবিড কন্ডিশন যদি বেশি থাকে, অর্থাৎ যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর মে এন্ডেঞ্জার দ্য পেশেন্ট লাইফ, এবং সেক্ষেত্রে এই হার্নিয়াটা যদি স্মল হয় এবং সবচেয়ে বড় হলো যদি রিডিউসিবল হয়, অর্থাৎ আমরা যদি মনে করি এই হার্নিয়ার কোনো কমপ্লিকেশন তৈরির কোনো সুযোগ নাই, তাহলে আমরা ওল্ড এজের পেশেন্টের জন্য আমরা হয়তোবা পেশেন্টকে আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেমন আমরা ট্রাস ইউজ করতে বলতে পারি, অথবা পেশেন্টকে আদার যে কনস্টিপেশন অথবা কাফ, যে সকল কোমরবিড কন্ডিশন তার হার্নিয়াকে একটা কমপ্লিকেটেড হার্নিয়ায় বা কমপ্লিকেশন তৈরি করতে পারে, সেই ধরনের ক্ষেত্রে আমরা সার্জারিটা অ্যাভয়েড করতে পারি। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা যদি পেডিয়াট্রিক সার্জারি, বেসিক প্রিন্সিপাল অফ পেডিয়াট্রিক সার্জারি চ্যাপ্টার পড়ি, সেখানেও কিন্তু বলা আছে যে আমরা কখন একজন বাচ্চাকে আমরা হাইড্রোসিলের জন্য কখন অপারেশনের অ্যাডভাইস করব, এপিসপেডিয়াস হাইপোস্পিডিয়াসের জন্য কখন অ্যাডভাইস করব, আনডিসেন্ডেন্ট টেস্টিসের জন্য কখন অ্যাডভাইস করব, এবং হার্নিয়ার জন্য কখন অ্যাডভাইস করব। ওখানে বলা আছে যদি হার্নিয়া হয় তাহলে আমরা পেশেন্টকে সার্জারি অ্যাডভাইস করব। ওকে, জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা ইনগুইনাল হার্নিয়ার জন্য কি কি সার্জারি প্রিফার করতে পারি? ইনগুইনাল হার্নিয়ার কি কি সার্জারি আছে? গত 400 বা 400 বছর ধরে ইনগুইনাল হার্নিয়ার গোল্ড স্ট্যান্ডার্ড বা একমাত্র সার্জারি আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই। গত 400 বছরে প্রায় মোর দেন 100 ধরনের সার্জিক্যাল প্রসিডিউর ডাক্তাররা বা সার্জনরা প্র্যাকটিস করেছে ফর দ্য ম্যানেজমেন্ট অফ ইনগুইনাল হার্নিয়া, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সার্জারিতেই কিছু না কিছু কমপ্লিকেশন, মেইন কমপ্লিকেশন হলো রিকারেন্স, অর্থাৎ ফেলিউর অফ দ্য সার্জারি। ওকে, সো আমরা অনেক ধরনের সার্জারি ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে পেয়ে থাকি। সো এই সার্জারিটাকে আমরা ব্রড হেডলাইনে 3 ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হলো হার্নিওটমি, এটা একটা সার্জারি, অর্থাৎ কিছু সংখ্যক, যেমন বাচ্চাদের যদি হার্নিয়া হয় তাহলে আমরা যে সার্জারিটা করি তার নাম হলো হার্নিওটমি। এছাড়া আমরা বাকি যে হার্নিয়া রিপেয়ার করি এটাকে আমরা
3 ভাগে ভাগ করতে পারি, অথবা বেলিয়ান লাভসের চার্ট অনুযায়ী আরো বেশি ভাগে ভাগ করতে পারি। কিন্তু আমি যদি সাধারণভাবে বলি, একটা হলো সুচার রিপেয়ার, অর্থাৎ আমি সেলাই মানে সুচার ভাবে যে রিপেয়ার করব, এটা একটা হতে পারে। তারপরে হার্নিওপ্লাস্টি একটা হতে পারে। হার্নিওপ্লাস্টি মানে রিইনফোর্সমেন্ট অফ দা, মানে হার্নিয়া যেহেতু একটা অ্যাবডোমিনাল ওয়ালে একটা উইকনেসের জন্য হয়, সো এই উইকনেসটাকে আমরা স্ট্রেংথেন করার জন্য হার্নিওপ্লাস্টি করতে পারি। আর থার্ড হলো এই হার্নিওপ্লাস্টি প্রসিডিউরটাই আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। ওকে, সো এখানে আমরা যদি সুচার রিপেয়ারের মধ্যে সবচেয়ে আমরা যেটার নাম সবসময় শুনে থাকি সেটা হলো বেসিনি রিপেয়ার, যেটা বেসিনি সাহেব আবিষ্কার করেছিলেন। দেন আছে শোল্ডিস রিপেয়ার, দেন হলো ডেজার্টার রিপেয়ার, অর্থাৎ এগুলো হলো সুচার রিপেয়ার, অর্থাৎ সেলাই করে আমরা এই প্রসিডিউর গুলো করে থাকি। আর আমরা সবচেয়ে বেশি এখন যেটা প্র্যাকটিস করি, বা এটাই আমরা প্র্যাকটিস করি, সেটা হলো ওপেন প্রসিডিউরের ক্ষেত্রে, সেটা হলো লিস্টেনস্টেইন, টেনশন ফ্রি, মেশ, হার্নিওপ্লাস্টি। সো আমরা হার্নিয়ার সার্জিক্যাল ট্রিটমেন্ট যখন বলবো তখন আমরা এই শব্দগুলো এভাবে শিখে রাখবো, এবং আমরা থার্ড ইয়ারে এটা শিখবো, এবং এটা আমরা সারা জীবন এই শব্দটাই ব্যবহার করব, যে এটা যিনি আবিষ্কার করেছেন লিস্টেনস্টেইন, এটার উচ্চারণ হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে যেহেতু উনি জার্মান ভদ্রলোক। ওকে, এটা আর বাকিটা হলো এটা একটা টেনশন ফ্রি প্রসিডিউর, এবং এটা একটা ম্যাশ হার্নিওপ্লাস্টি, অর্থাৎ আমরা এখানে এক ধরনের ম্যাশ বা জাল ব্যবহার করি, এবং মেইন যে সার্জিক্যাল প্রসিডিউর তার নাম হলো হার্নিওপ্লাস্টি। আর যদি আমরা ল্যাপারোস্কোপি করি তাহলে দুই ধরনের প্রসিডিউর আছে, টিএপিপি এবং টিইপি। স্যার কমনলি ইউজ প্রসিডিউর কোনটি? মোস্ট কমন প্রসিডিউর গুলো, যেহেতু একটু ল্যাপারোস্কোপিক সার্জারিটা একটু টেকনিক্যাল এক্সপার্টিসের ব্যাপার আছে। ওকে, আমি সাধারণত ল্যাপারোস্কোপিক্যালি করে থাকি। এছাড়া হলো মেইনলি সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হলো ওপেন প্রসিডিউর, ওপেন, লিস্টেনস্টেইন, টেনশন ফ্রি, মেশ, হার্নিওপ্লাস্টি। স্যার কোন ধরনের মেশ অর সুচার ম্যাটেরিয়াল ইউজ করা হয় হার্নিয়ার অপারেশনে? আমরা যদি প্রথম থেকে শুরু করি, আমরা প্রথমে ইনসিশন দিব। ইনসিশন হলো আমরা এই ইনগুইনাল লিগামেন্টের উপরে প্যারালালি দিতে পারি, অথবা স্কিন কেজ ইনসিশন দিতে পারি। দেন আমরা এক্সটার্নাল অবলিকটা ডিভাইড করব। দেন আমরা স্পারমাটিক কর্ডটা আইডেন্টিফাই করব। দেন আমরা হার্নিয়ার টাইপের উপর নির্ভর করে, অর্থাৎ যদি আমাদের ইনডিরেক্ট হার্নিয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে এটা ডিপ রিং দিয়ে স্পারমাটিক কর্ডের ভিতর দিয়ে স্কুটামের দিকে যাবে। ওকে, সো আমরা সেক্ষেত্রে আর যদি ডিরেক্ট হার্নিয়া হয় তাহলে এটা হ্যাসেলবেস ট্রায়াঙ্গেল দিয়ে এটা আসবে। সো আমরা আমাদের হার্নিয়ার স্যাক যেহেতু খুঁজতে হবে, সো ইনডিরেক্ট হার্নিয়া হলে আমাদের স্পারমাটিক কর্ডটা এক্সপ্লোরেশন করে সেখান থেকে হার্নিয়াল স্যাকটা আইডেন্টিফাই করতে হবে। আর যদি ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয় তাহলে আমাদের স্যাকটা আমরা স্পারমাটিক কর্ডের ভিতরে পাবো না, সেপারেটলি পাবো। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হলো যে স্যাক আমরা অ্যাবডোমেনের ভিতরে, অর্থাৎ এটাকে বলা হয় কন্টেন্ট রিডাকশন করে দেন আমরা ম্যাশ বসাবো। ম্যাশ বিভিন্ন ধরনের ম্যাশ বাজারে আছে, আমরা মোস্ট কমনলি ইউজ করি প্রোলিন ম্যাশ। প্রোলিন ম্যাশের মধ্যে আবার দামের বিভিন্ন পার্থক্য আছে। আবার একটা ব্যাপার মনে রাখতে হবে, যেমন যদি আমরা ইথিকনের ম্যাশ নেই তাহলে সেটা একটু দাম পড়ে, কিন্তু বাংলাদেশে অনেক ধরনের ডুপ্লিকেট ম্যাশ পাওয়া যায় অনেক সস্তায়। ওকে, সো আমরা ম্যাশ ব্যবহার করার জন্য এই ব্যাপারটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, আর সুচার ম্যাটেরিয়ালের ব্যাপারে যদি আমরা বলি, ম্যাশ ফিক্সেশনের জন্য 30 প্রোলিন ইউজ করা হয়। তারপরে হলো এক্সটার্নাল অবলিক ক্লোজ করার জন্য আমরা সাধারণত ভিকফিল ইউজ করি, আর স্কিনে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। এখন স্ট্যাপলারও ইউজ করা হয়। সিল্ক সাধারণত এখন আর ইউজ করা হয় না। ওকে, আমাদের দেশে যদিও কোথাও কোথাও সিল্ক ইউজ করে, কিন্তু সিল্ক আসলে ইউজ করা হয় না। উই ক্যান ইউজ প্রোলিন টু ক্লোজ দা প্রোলিন অর স্ট্যাপলার টু ক্লোজ দা স্কিন ইনসিশন। ধন্যবাদ স্যার। স্যার আমাদেরকে কি আপনি একটু হার্নিওপ্লাস্টি, হার্নিওপ্লাস্টি, হার্নিওটমি এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করে বুঝাবেন? অনেকেরই এই টাইপের জিনিসগুলোতে অনেক কনফিউশন থাকে, কোনটা মানে কি বোঝায়। ওকে, আমি যদি আসি, তোমার প্রথম কথা হলো হার্নিওটমি। টমি মানে হলো কোনো কিছু এক্সিশন করা। ওকে, যেমন অ্যাপেন্ডিসেক্টমি, ওকে, বা পলিসিস্টেক্টমি। ওকে, সো হার্নিওটমি যদি আমরা বলি, আমরা তো হার্নিয়া এক্সিশন করি না, হার্নিয়াতে যেটা হয় হার্নিয়া স্যাক এক্সিশন করি। হ্যাঁ, সো আমরা স্যাক যদি অনেক বড় হয় আমরা স্যাকের অ্যাক্সেস অংশটা এক্সিশন করে দেন আমরা সেই নেকের মধ্যে এটাকে ক্লোজ করে
আমরা তখন যে সার্জারিটা করি এর নাম হলো হার্নিওটমি। সাধারণত বাচ্চাদের যে হার্নিয়াটা হয় অথবা কনজেনিটাল যে হার্নিয়াটা হয় এটা সাধারণত ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়। সো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে মোস্ট কমনলি এই প্রসিডিউরটা করা হয়। আর বড়দের ক্ষেত্রেও যদি যেমন একজন পেশেন্ট 30, 40, 50, 60 এইজে ইনডিরেক্ট হার্নিয়া নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা যদি স্যাক যদি বড় হয় আমরা হার্নিওটমি অর্থাৎ স্যাকটা আমরা হার্নিওটমি করে স্যাক এক্সিশন এক্সেস স্যাকটা এক্সিশন করে তারপর আমরা হার্নিওপ্লাস্টিতে যাব। সো টমি মিনস হলো এক্সিশন অফ দ্য হার্নিয়াল স্যাক। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা হার্নিওটমি, দেন হার্নিওর্যাফি। র্যাফি মানে হলো সুচার, অর্থাৎ আমরা যখন ব্যাসিনি রিপেয়ার করি অথবা শোল্ডার রিপেয়ার করি তখন আমরা হার্নিওর্যাফি করি। ওকে, আর হলো যে হার্নিওপ্লাস্টি। প্লাস্টি মানে হলো যে রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আমাদের যে অ্যাবডোমিনাল ওয়ালে যে দুর্বল অংশটা আছে সেটাকে আমরা রিইনফোর্স করি অথবা স্ট্রেংথেন করি, এটাকে বলা হয় প্লাস্টি। এই প্লাস্টি করার জন্য আমরা ম্যাশ ব্যবহার করি। ম্যাশ ব্যবহার করলে কি হয়, এখানে ফাইব্রোসিস হয়। ওকে, এই ফাইব্রোসিসের কারণে এই ওয়ালটা স্ট্রেংথেন হয় অর্থাৎ হয়। আর হার্নিয়ার সার্জারির স্টেপের মধ্যে যদি আমরা বলি তাহলে ব্রড হেডলাইনে বেলিয়ান লাভসের যে ক্লাসটা আমার আছে সেখানেও আমি আলোচনা করেছি। এটার মধ্যে হলো যে আমাদের প্রথমে যেটা করতে হবে হার্নিয়ার স্যাক আইডেন্টিফাই করতে হবে আমাদের সার্জারি করে। কিছুক্ষণ আগেই বলেছি যদি ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয় তাহলে আমরা ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া স্যাক পেয়ে যাব, আর যদি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয় তাহলে আমাদের স্পারমাটিক কর্ডটা এক্সপ্লোর করতে হবে, করে ওখান থেকে স্যাক আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো হার্নিয়ার স্টেপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রথম আমরা স্যাক আইডেন্টিফিকেশন করব, দেন হলো যে আমরা এই স্যাকের মধ্যে যে কন্টেন্ট আছে তাকে আমরা রিডিউস করব, অর্থাৎ সেটা এই কন্টেন্টটা কোথা থেকে এসেছে, অ্যাবডোমেন থেকে। এটা ওমেন্টাম হতে পারে, এটা ইন্টেস্টাইন হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। এই কন্টেন্টটা আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আবার ফেরত দেব, এটা হলো রিডিউস। দেন হলো যদি আমাদের অ্যাক্সেস স্যাক থাকে স্যাকটা আমরা এক্সিশন করে নেকে এটা ক্লোজ করব, এটাকে আমরা বলবো হার্নিওটমি। সরি, দেন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে ম্যাশ বসিয়ে অ্যাবডোমিনাল ওয়ালটাকে স্ট্রেংথেন করব, রিইনফোর্সমেন্ট করব, এটা হলো হার্নিওপ্লাস্টি। দেন আমরা বাকি হার্নিয়ার সার্জারি যেভাবে আমরা ওপেন করেছিলাম সেভাবে আমরা ক্লোজ করে আসবো। আর যদি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করি তাহলে আমরা এটা হলো প্রিপেরিটোনিয়াল ম্যাশ বসিয়ে থাকি, ওটা ডিসেকশন করে পেরিটোনিয়ামটা আমাদের এনে পেরিটোনিয়ামের সামনে অর্থাৎ অ্যাবডোমিনাল ওয়াল এবং পেরিটোনিয়ামের মাঝখানে ম্যাশ বসিয়ে দেন আমরা ট্র্যাকার দিয়ে ওটা ফিক্স করে থাকি। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা অপারেশন করার সময় আর কি কি জিনিস স্পেশালি খেয়াল রাখতে হবে, এমন কিছু আছে? স্পেশাল খেয়াল যদি আমি বলি তাহলে হলো প্রথমে হলো আমরা যেন কোনো ইনজুরি না করি, আমরা যেন কোনো ইনজুরি না করি। ওকে, এটা হলো সবচেয়ে বড় কথা। তার আগে প্রথম থেকে যদি বলি আমি বলবো যে ডিসেকশন মাস্ট বি ডান লেয়ার বাই লেয়ার, অর্থাৎ আমি যদি অ্যানাটমিকে বডির অ্যানাটমিকে যদি রেসপেক্ট করি তাহলে আমার ব্লিডিং খুব কম হবে, খুবই কম, একদম মিনিমাম ব্লিডিং হবে। হ্যাঁ, সো এটা একটা বড় ব্যাপার। সো এটা আমরা খেয়াল করব যে আমরা যেন কোনো স্ট্রাকচার অ্যানাটমি যেন মিস না করি। হ্যাঁ, সো অ্যানাটমি অনুযায়ী মিক্স করে দেন বললাম যে কি করতে হবে, আমার স্যাক আইডেন্টিফাই করতে হবে। ওকে, স্যাক আইডেন্টিফাই করার সময় আমার যদি এটা যদি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়, আমি যখন স্পারমাটিক কর্ড এক্সপ্লোর করব তখন যেন আমার ভাঁজ ডিফারেন্স অথবা আমার ভেসেল অথবা ভেইন কোনোটাই যেন ইনজুরি না হয়। দেন হলো আমার এখানে যে নার্ভ আছে সেই নার্ভগুলো যেন ইনজুরি না হয়। ওকে, দেন আমার যদি কন্টেন্টের মধ্যে ইন্টেস্টাইন থাকে তখন যেন আমার এই ইন্টেস্টাইন যেন ইনজুরি না হয়। মোমেন্টাম যদি থাকে, অনেক সময় অনেক বড় লার্জ অ্যামাউন্ট মোমেন্টাম থাকে, এক্সিশন করতে হয়, সেক্ষেত্রে আমরা এটাকে খুব মানে মেটিকুলাসলি করার চেষ্টা করব এবং মোমেন্টামটা ফাইনালি যখন আমরা অ্যাবডোমেনে রিডিউস করব তখন আমরা এর মধ্যে যেন কোনো ব্লিডিং না হয়। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের মেটিকুলাসলি করতে হবে। দেন আমরা যখন ম্যাশটা যখন ফিক্স করব তখন ম্যাশের প্রথম যে আমরা বাইটটা দেব সেটা হলো পিউবিক টিউবারকেলের সঙ্গে। ওকে, আদার ম্যাশ যেন আমাদের ঠিকভাবে ফিক্সেশন করা হয়, অর্থাৎ পিউবিক টিউবারকেলের সঙ্গে যেন ফিক্সেশন করা হয়, আমার ইনগুইনাল লিগামেন্টের সঙ্গে যেন ফিক্সেশনটা হয়, এবং আমরা ম্যাশের মধ্যে একটা রিং তৈরি করব। এটা হলো মনে রাখার জন্য যে ম্যাশের মধ্যে যে রিংটা আমরা তৈরি করব এটা হলো আমাদের নতুন ডিপ রিং। হ্যাঁ, আমরা যখন ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার করব তখন ম্যাশে যে আমরা একটা রিং তৈরি করব সেটা হবে আমাদের ডিপ রিং।
আর সুপারফিশিয়াল রিংটা আমরা পরে এক্সটার্নাল অবলিকের মধ্যে আবার আবার আমরা এটা কিছুটা নতুন ফর্মে তৈরি করি। তো জি স্যার, ধন্যবাদ। জি স্যার। injury to the cord structure, injury to the vessel, injury to the nerve, bleeding, injury to the content, এই জিনিসগুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। জি স্যার, ধন্যবাদ। স্যার, অপারেশনের সময় অথবা অপারেশনের পরে কি কি কমপ্লিকেশন হতে পারে? স্যার শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। জি এটা স্যার। একটা হ্যাঁ, শুনতে পেয়েছি যে কোনো সার্জারিতেই কমপ্লিকেশন একটা বড় ব্যাপার। ওকে, অনেক সময় বলা হয় যে সার্জনদের মেইন কাজ হলো কমপ্লিকেশনকে মিনিমাইজ করা বা কমপ্লিকেশন ম্যানেজ করা হলো বড় কাজ। সার্জারি হয়তো অনেকেই করতে পারে, কিন্তু কমপ্লিকেশন আমাদের ম্যানেজ করতে হবে। তো কমপ্লিকেশন যদি শুরু করি, আমাকে যদি পরীক্ষায় প্রশ্নটা করা হয়, তাহলে আমি কমপ্লিকেশনকে কয়েকটা ভাগে ভাগ করে দেন আমি ধীরে ধীরে বলবো। আমি যদি ভাগগুলো বলতে পারি, তারপরে হয়তো আমি সব কমপ্লিকেশন বলতে পারবো না, হয়তো দু একটা আমার মিস হতে পারে, সেটা কোনো ব্যাপার না। সো কি কি কমপ্লিকেশন? প্রথম হলো ফার্স্ট আসবে অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন। ওকে, পেশেন্টকে যখন আমার সার্জারি শুরু হওয়ার আগেই কিন্তু আমার কি শুরু হবে? অ্যানাস্থেসিয়া। সো অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন। দেন হলো আমি পেশেন্টকে যে ড্রাগ গুলো ইউজ করবো, সে ড্রাগ রিলেটেড কমপ্লিকেশন। এটা হতে পারে অ্যানাস্থেসিয়া ড্রাগ, এটা হতে পারে অ্যান্টিবায়োটিক, এটা হতে পারে অন্যান্য কিছু। দেন আমাদের সার্জারির সময়ে কমপ্লিকেশন, কিছুক্ষণ আগে আমরা বলেছি কোন কোন ব্যাপারগুলো আমরা খেয়াল করবো। ওকে, দেন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হলো ইউরিনারি রিটেনশন। এটা আমি সবসময় মোস্ট কমনলি এটা আমি এই কমপ্লেইনটা পাই, কিন্তু পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি কখনো ক্যাথেটার ইউজ করাকে খুবই ডিসকারেজ করি। ক্যাথেটার ইউজ করাকে খুবই ডিসকারেজ করি, কারণ ইউরেথ্রাল ইনজুরি এই যে খুবই একটা জটিল ব্যাপার। সো আমি পেশেন্টকে এনকারেজ করার চেষ্টা করি, সেজন্য নিজে থেকে ইউরিন পাস করে। দেন হলো আর্লি পোস্ট অপারেটিভ, ইন্টারমিডিয়েট পোস্ট অপারেটিভ, লেট পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনকেও আমি এভাবে ভাগ করতে পারি। আর্লি পোস্ট অপারেটিভ যেমন একটা বললাম, ইউরিনারি রিটেনশন হতে পারে, দেন হলো ব্লিডিং হতে পারে, ওকে, দেন হলো পেইন হতে পারে। দেন হলো ইন্টারমিডিয়েটে যদি যাই, আরেকটা মোস্ট কমন কমপ্লিকেশন হলো সেরোমা, অর্থাৎ এখানে সেরাস ফ্লুইড কালেকশন হতে পারে। আমার লাইফের ফার্স্ট সার্জারিতেই আমার সেরোমা ডেভেলপ করেছিল, তো আমরা সেরোমা ভাবে ম্যানেজ করতে পারি। দেন হলো লেট কমপ্লিকেশনের মধ্যে হলো পেইন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ফাইনালি যার জন্য এতগুলো, অর্থাৎ মোর দেন 100-র উপর সার্জারি হার্নিয়ার জন্য এ পর্যন্ত আবিষ্কার হয়েছে বা ডাক্তাররা ট্রাই করেছে, সেটা হলো রিকারেন্স। তো রিকারেন্স ইজ এ গ্রেট কমপ্লিকেশন। তো আমরা যদি হার্নিয়া সঠিকভাবে রিপেয়ার না করতে পারি, অবশ্যই রিকারেন্স রেট, প্রত্যেকটা প্রসিডিউরে কিছুটা রিকারেন্স রেট আছে, কিন্তু এটা যেন বেশি না হয়, আমাদের কোনো ভুলের জন্য যেন রিকারেন্স না হয়। জি, ধন্যবাদ স্যার। স্যার, ফলো আপের বা পোস্ট অপারেটিভ আমরা অ্যাডভাইস কি থ্যাংক দেব ইউ। এ পর্যন্ত পেশেন্টকে? কমপ্লিকেশন। জি স্যার। স্যার, পোস্ট অপারেটিভ বা ফলো রাইট, পোস্ট অপারেটিভ অ্যাডভাইস বলতে আমরা যেটা, সেটা হলো যে আমরা যখন পেশেন্টকে ডিসচার্জ করব, তখন আমরা পেশেন্টকে কখন ডিসচার্জ করব তার একটা ব্যাপার আছে। আমরা যদি আর্লি পেশেন্টকে ডিসচার্জ করি, তাহলে তাকে ফার্দার ফলো আপে আসতে বলবো, স্টিচ রিমুভ করতে হবে। হ্যাঁ, তারপরে কিছু কমপ্লিকেশনের কথা তাকে খেয়াল রাখতে বলবো। আর ফার্দার হলো তাকে একটা ব্যাপার, তার যদি কোনো ক্রনিক যেমন কাফ, প্রোস্টাটিজম অথবা কনস্টিপেশন থাকে, সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো বা তার চিকিৎসা করতে বলবো। তারপরে আমরা ওয়েট লিফটিং এর জন্য আমরা পেশেন্টকে বলবো যে এই ধরনের কোনো মানে অ্যাবডোমিনাল ওয়ালের উপর প্রেসার পড়ে এমন কোনো কাজ যেন সে কিছুদিন অন্তত না করে, 3 months to 6 months। জি স্যার। এখানে কি এই যে ক্রনিক কাফ বা ক্রনিক কনস্টিপেশন, এরপর পোস্টারিজম নিয়ে যদি প্রেজেন্ট করে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি থাকবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা পরীক্ষায় খুব মানে সবসময় স্যাররা জিজ্ঞাসা করে থাকে, অথবা আমি যখন পেশেন্টের হিস্ট্রি নিব একটা হার্নিয়া পেশেন্টের, তখন আমাদের এই ব্যাপারগুলো এক্সক্লুড করতে হবে। অর্থাৎ পেশেন্টের ক্রনিক কাফ আছে কিনা, পেশেন্টের ক্রনিক কনস্টিপেশন আছে কিনা, অথবা পেশেন্টের বিনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট বা প্রোস্টেট রিলেটেড কোনো কমপ্লিকেশন আছে কিনা। সো এখানে যেটা কনস্টিপেশন থাকলে আমরা কনস্টিপেশনের চিকিৎসা করব। হার্নিয়ার সার্জারির প্রিপারেশনের মধ্যে আমরা নিজেরাই কনস্টিপেশনের চিকিৎসা করতে পারি, পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি
যাতে সে কনস্টিপেশন অ্যাভয়েড করে। যদি কাফ যদি থাকে তাহলে আমরা সেটা পেশেন্টকে আমরা ইভালুয়েট করব যে কাফের কজের জন্য। পেশেন্ট যদি স্মোকিং করে থাকে তাহলে আমরা স্মোকিং বন্ধ করতে বলবো। আর প্রোস্টাটিজম বা বিনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট, এখানে একটা প্রশ্ন থাকে যে আগে আমরা কি প্রোস্টেট করবো না আগে আমরা হার্নিয়া সার্জারি করবো। এটা এমন কোনো ব্যাপার না। এখন বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের খুব ভালো ভালো মেডিকেল ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, সো আমাদের যদি ওরকম কিছু থাকে, আমরা পেশেন্টের যে কমপ্লেইনটা সবচেয়ে বেশি, পেশেন্টকে যেটা বেশি কষ্ট দিচ্ছে, এটা হতে পারে বিনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট, তাহলে আমরা সেটা আগে ম্যানেজ করব। আর যদি হার্নিয়া হয় তাহলে হার্নিয়া ম্যানেজ করবো। সো আমার কাছে যদি পেশেন্ট হার্নিয়া নিয়ে আসে, বিনাইন এনলার্জমেন্ট প্রোস্টেটের আমরা মেডিকেল ট্রিটমেন্ট স্টার্ট করে অ্যাডভাইস বাই ইউরোলজিস্ট অর কনসার্ন ডক্টর আমরা হার্নিয়া সার্জারি করতে পারি। কিন্তু দুটা সার্জারি একসঙ্গে করার রিকমেন্ডেশন আসলে কোথাও করা হয় না, বা এরকমটা আমি কখনো পাইনি যে দুটা সার্জারি হার্নিয়াও করলাম প্রোস্টেটও করলাম। এটা সাধারণত করা ঠিক না। জি স্যার, ধন্যবাদ। স্যার, হার্নিয়ার পেশেন্ট কি কোনো ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে প্রেজেন্ট করতে পারে? গুড, এটা একটা গুড প্রশ্ন। যে আমরা যেহেতু ইমার্জেন্সিতে আমরা যখন ডিউটি করি তখন আমাদের, অথবা ওয়ার্ডে যখন আমরা ডিউটি করি, হার্নিয়া ইমার্জেন্সি কোনো সিচুয়েশন নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা? অবশ্যই পারে। ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে হার্নিয়া প্রেজেন্ট করতে পারে। এখন আমি যদি জিনিসটাকে এভাবে ভাগ করি যে চিলড্রেনরা কিভাবে ইমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করে, চিলড্রেনদের ক্ষেত্রে সাধারণত অনেক সময় একটা রিডিউসিবল হার্নিয়া ইরিডিউসিবল কন্ডিশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো সেক্ষেত্রে অনেক সময় আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে সেটা রিলিফ হয়ে যায়, আবার অনেক সময় সার্জারিরও প্রয়োজন হয়। আর অন্যান্য ইমার্জেন্সির মধ্যে যেমন আমি আগে আলোচনা করেছিলাম যে একটা ইরিডিউসিবল হার্নিয়া একটা রিডিউসিবল হার্নিয়া ইরিডিউসিবল হার্নিয়া কনভার্ট হয়ে যেতে পারে। ইরিডিউসিবল হওয়ার পরে সেখানে স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হিসেবে প্রেজেন্ট করতে পারে, অথবা সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, অর্থাৎ সে অবস্ট্রাক্টেড হার্নিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো হার্নিয়ার ক্ষেত্রে এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে হার্নিয়ার পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ কি কি? একটা হলো ইরিডিউসিবিলিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা হলো স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা হলো অবস্ট্রাক্টেড হার্নিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি হবে ইমার্জেন্সি কেসে? যেহেতু ইমার্জেন্সি একটা সিচুয়েশন, সো ইমার্জেন্সি পেশেন্টকে আমাদেরকে হসপিটালাইজেশন করতে হবে। আমরা হসপিটালাইজেশনের অ্যাডভাইস করব। হসপিটালাইজেশনের অ্যাডভাইস করে আমরা যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন, আমরা যদি ক্লিনিক্যালি বুঝতে পারি যে এটা স্ট্র্যাঙ্গুলেটেড অথবা অবস্ট্রাক্টেড হার্নিয়া, সেক্ষেত্রে তো আমাদের সার্জারিতে যেতে হবে। সো তার জন্য প্রি অপারেটিভ প্রিপারেশন এবং ইমার্জেন্সি সার্জারিতে যেতে হবে। সো আমাদের প্রি অপারেটিভ প্রিপারেশন গুলো নিতে হবে। প্রি অপারেটিভ প্রিপারেশন গুলো যেমন যদি অবস্ট্রাক্টেড হার্নিয়া হয়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার থাকে, তাহলে আমরা অথবা স্ট্র্যাঙ্গুলেশন থাকলেও পেশেন্টকে আমরা এনপিইউ করব, আইবি ফ্লুইড দিব। হ্যাঁ, দেন হলো যদি প্রয়োজন হয় আমাদের ক্যাথেটারাইজেশন যদি করতে হয় পেশেন্টের এইজ এবং কন্ডিশন অনুযায়ী সেটা করব। আমরা পেশেন্টকে পেইন কিলার স্টার্ট করব, এবং পেশেন্টের অপারেশনের প্রিপারেশনের জন্য যে ইনভেস্টিগেশন গুলো প্রয়োজন, পেশেন্টের এইজ এবং কোমরবিড কন্ডিশন অনুযায়ী যা যা প্রয়োজন হয়, যেমন আমাদের যদি কোনো পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে তাহলে হয়তো আমাদের ইকোর প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ যদি পেশেন্টের এইজ যদি 40-এর কম হয় তাহলে আমাদের হয়তো ইসিজিও আমরা অ্যাভয়েড করতে পারি। সো আমাদের এই টোটাল প্রিপারেশনটা আমাদেরকে নিতে হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার, ইমার্জেন্সি হার্নিয়াল অপারেশন আর রুটিন হার্নিয়াল অপারেশনের মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? প্রথম ডিফারেন্স হলো যে রুটিন হার্নিয়া অপারেশনের জন্য আমি পেশেন্ট কাউন্সিলিং এবং পেশেন্টের আধার প্রিপারেশন, ম্যাশ চয়েস সবকিছুর জন্য আমি কিছুটা সময় পাবো। আর ইমার্জেন্সি যখন হবে তখন আমাকে এটা ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হবে। এবং সবচেয়ে বড় যেটা পার্থক্য সেটা হলো যে আমরা ইমার্জেন্সি সার্জারিতে সাধারণত আমরা ম্যাশ ব্যবহার করতে পারি না অনেক সময়। ওকে, হ্যাঁ, ইমার্জেন্সিতে আমরা অনেক সময় ম্যাশ ব্যবহার করতে পারি না। আর ইমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্ট কি কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করলো তার উপর অনেক কিছু নির্ভর করে। যেমন পেশেন্টের যদি এন্টেরোসিল থাকে, অর্থাৎ যদি ইন্টেস্টাইন থাকে কন্টেন্ট, সেই ইন্টেস্টাইনে যদি অবস্ট্রাকশন হয়ে স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গ্যাংগ্রিন হয়ে যায়, তখন আমাদের সেখানে হয়তোবা রিসেকশন অ্যানাস্টোমোসিসেরও প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আমাদের যদি ওমেন্টাম থাকে, ওমেন্টাম যদি স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে আমাদের ওমেন্টাম রিসেকশনও প্রয়োজন হতে পারে। সো এটা একটা ব্যাপার।
সো ইমার্জেন্সির ক্ষেত্রে পেশেন্ট কাউন্সিলিংটা গুরুত্বপূর্ণ। পেশেন্ট পার্টিকে আগে থেকেই ভালোভাবে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনটা বুঝতে হবে, তাদের কাছ থেকে প্রপার পারমিশন নিতে হবে। আর রুটিন অপারেশনের ক্ষেত্রেও আমরা অবশ্যই কাউন্সিলিংটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ। আপাতত আর কোনো কোশ্চেন দেখছি না, আপনি এমন ভাবে ডিসক্রাইব করছেন আসলে আর কোনো কোশ্চেন থাকে না। ম্যানেজমেন্ট রিলেটেড সবগুলো কোশ্চেনের আনসার অলমোস্ট দেওয়া শেষ স্যার। স্যার তাহলে আমরা এখন অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য, যে ইনগুলার হার্নিয়ার ম্যানেজমেন্ট সম্বন্ধে নতুন ভাবে আমাদেরকে ডিসক্রাইব করে বিস্তৃতভাবে শেখানোর জন্য। এই বলে আমরা শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ অ্যাক্সিস মেডিকেল স্কুলকে, এবং থ্যাংক ইউ যারা ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা আজকে দেখেছেন। আমি আশা করি এই আলোচনার সঙ্গে সঙ্গে আপনারা যদি বেলিয়ান লাভস পড়েন, তাহলে হার্নিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অ্যাজ এ সার্জন সারা মানে সবসময় আপনার এই সার্জারিটা করতে হতে পারে, আর পরীক্ষার জন্য তো অবশ্যই এটার প্রয়োজন হতে পারে। তারপরও আমি বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান ড্রপ ইট ইন দ্য ইনবক্স। সো আমরা পরবর্তী আলোচনায় আমরা এটা অবশ্যই আলোচনা করব। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।